আসসালামু আলাইকুম ফাইন্যান্স লাভারগণ। আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি নিয়ে এবং স্পেশালি গত 6 মাসে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি কীরকম পারফর্ম করেছে এবং নেক্সট 6 মান্থ কীরকম পারফর্ম করতে পারে, এই ওভারঅল একটা ডিসকাশন আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আজকে করব। সো আসেন আমরা শুরু করি। তো আমাদের যদি ডিসকাশনটা শুরু করি, দেখেন আমরা বলছি ম্যাক্রো ইকোনমিক আউটলুক 2025 অ্যাকচুয়ালি, এবং এটার টাইটেলটা আমরা দিয়েছি ব্রেকিং ফ্রি ফ্রম ইলিউশনস। আমরা জানি যে লাস্ট গভর্নমেন্ট অর আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু অনেক ডেটা ম্যানিপুলেশন করেছে, জিডিপি ডেটা ম্যানিপুলেশন করেছে, এক্সপোর্টের ডেটা ম্যানিপুলেশন করেছে, তারপর আমরা যদি দেখি আপনার রেভিনিউ কালেকশনের ডেটা ম্যানিপুলেশন করেছে, ইনফ্লেশনের ডেটা ম্যানিপুলেশন করেছে, ব্যাংকের নন পারফর্মিং লোনের ডেটা ম্যানিপুলেশন করেছে, ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসির ডেটাকেও কিন্তু বানানো হয়েছে। সো এই যে ইলিউশনসগুলো ছিল, ইলিউশনসগুলো থেকে আমরা এখন মুক্তি পেতে যাচ্ছি। আমাদের এখন কিন্তু অনেক কিছু প্রপারলি রিপোর্টেড হচ্ছে, তারপরে কিছুটা সময় লাগবে। আমরা জানি যে বাংলাদেশের ইকোনমি আমাদের সিগনিফিক্যান্ট একটা প্রবলেমে কিন্তু এখন যাচ্ছে। আমাদের হচ্ছে আপনারা যদি দেখেন, আমাদের ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করা হয়েছে, লিকুইডিটি ক্রাইসিস রয়েছে, প্রাইভেট সেক্টরের ক্রেডিট কোড সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে, গভর্নমেন্টের সাবসিডিজ এক্সপেন্ডিচার অনেক বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে পাওয়ার এবং ফার্টিলাইজারে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের সাবসিডি দিতে হচ্ছে, গিভেন যে পাওয়ার প্ল্যান্টগুলোতে যেই পরিমাণ কারাপশন করা হয়েছে, ওই করাপশনের কারণে কিন্তু আজকে আমাদের পাওয়ারের কস্ট অনেক বেড়ে গিয়েছে। আমরা দেখেছি যে ক্যাপাসিটি পেমেন্ট অ্যাবনর্মালি হাই করা হয়েছে, প্রজেক্টের কস্ট হাই করা হয়েছে। সো আলটিমেটলি কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট বেড়ে গিয়েছে, ওইখানে কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট অ্যাডজাস্ট থাকে। সো আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে একটা পাওয়ার প্ল্যান্ট করতে ইউজুয়ালি 6 কোটি টাকা লাগে। পাওয়ার কোম্পানিগুলো কিন্তু 17-18 কোটি বা 16 কোটি টাকা দিয়ে এই সেম পাওয়ার প্ল্যান্টগুলো করেছে, যেখানে আপনার ওরা কিন্তু অনেক বড় একটা টাকা পাচার করে দিয়েছে, এবং ওইটা কিন্তু আপনাকে সার্ভিস করতে হচ্ছে থ্রো হচ্ছে আপনার আর যেই আপনার ক্যাপিটাল, আপনার যে পাওয়ারের মধ্যে দুইটা পেমেন্ট থাকে, একটাকে আমরা জানি হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট, একটা ফুয়েল পেমেন্ট। সো এটা কিন্তু ইনবিল্ড ক্যাপাসিটি পেমেন্টে রয়ে গিয়েছে। এছাড়া আমাদের এখন টুইন ডেফিসিট কিন্তু অনেক দিন ধরে প্রিভেল করছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্টও ডেফিসিট, আমাদের হচ্ছে বাজেট ডেফিসিট। সো এই যে গভর্নমেন্ট এত সাবসিডি দিতে যাচ্ছে, এর জন্য তার কিন্তু প্রচুর পরিমাণ লোকাল ফান্ডিং লাগতেছে। আবার যেহেতু এক্সটার্নাল ব্যালেন্সেও প্রবলেম, সেজন্য তাকে কিন্তু প্রচুর পরিমাণ আপনার ফরেন লোনও নিয়ে আসতে হচ্ছে। সো এই যে দুইটা প্রবলেম একসাথে ক্রিয়েট হচ্ছে, কি হবে এইটার জন্য বাংলাদেশের ফিউচার, কি হবে আমাদের কারেন্সি, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা ডিসকাস করব। এছাড়া আমরা দেখছি যে গভর্নমেন্ট কিন্তু এই যে এই গভর্নমেন্ট অনেক প্রজেক্ট করেছে, বাইরে থেকে ফান্ড এনে, চাইনিজ লোন ছিল, রাশিয়ান লোন ছিল। সো এই যে লোনগুলো নেওয়া হচ্ছে, এই লোনগুলা নিয়ে যে পরিমাণ কস্টে প্রজেক্ট করা হয়েছে, লাইক পদ্মা সেতু বলেন, কর্ণফুলী টানেল বলেন, সো এই প্রত্যেকটা প্রজেক্টের কস্ট এত হাই যে এদের থেকে যেই পরিমাণ টাকা আসতেছে, ওইটা দিয়ে কিন্তু কি হচ্ছে না, ইকোনমি সার্ভ করতে পারছে না, বা ইকোনমি কিন্তু সেলফ সাস্টেইনিংভাবে এই ডেটগুলো পেমেন্ট করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট কিন্তু, যেহেতু হচ্ছে ইনফ্লেশন অনেক হাই, গভর্নমেন্ট কন্ট্রাকশনের ফিসকাল পলিসি নিয়েছে, বাংলাদেশ ব্যাংক কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়েছে। সো এইগুলো কিন্তু ওভারঅল ইকোনমিতে একটা প্রবলেম ক্রিয়েট করছে। উই আর এক্সপেক্টিং যে এখানে আমাদের যেই হচ্ছে আপনার আনএমপ্লয়েড, যেটাও অ্যাকচুয়ালি ভুল ডেটা দিচ্ছে বিবিএস, বা কিছু মিস ইনফরমেশন ওইখানে কিন্তু আছে। সো ওইটাও কিন্তু আমাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছে। আই এক্সপেক্ট যে এখানে আমাদের দেশে 4-5 কোটি মানুষ কিন্তু আপনার আর বেকার, যাদের কোনো কাজ নাই। এর মধ্যে অনেকেই হয়তো মৌসুমি হচ্ছে এগ্রিকালচার করে থাকেন, বাট ওদেরকে কিন্তু আমাদেরকে পার্ট টাইম বেকার বা আনএমপ্লয়েড বলা উচিত। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের এইখানে আন্ডার ফান্ডের সোশ্যাল সেফটি নেট রয়েছে। সো এই প্রত্যেকটা প্রবলেম আপনি যদি দেখেন, টাকার প্রবলেম হচ্ছে, ফরেক্স রিজার্ভে প্রবলেম হচ্ছে। সো দের আর লটস অফ প্রবলেম, বাট একটাই এক্সপেকটেশন, যেহেতু একটা নতুন গভর্নমেন্ট এসেছে অ্যান্ড দ্য এডুকেটেড গভর্নমেন্ট, তারা যদি এই দেশটাকে প্রপার একটা জায়গায় সংস্কার করে নিয়ে যেতে পারে with leadership of Dr. Mohammad Yunus and his global faces, then there might be some sort of potential rebounds in the mid to long term. সো এখানে আপনি দেখবেন যে এফডিআই হয়তো বা বাড়বে, তারপর হচ্ছে আপনার কিছু ডিজিটাল রিফর্ম হবে,
ইলেকশনের যে আনসার্টেনিটিসগুলো আছে এগুলো যদি কমানো যায়, ফিসকাল ডিসিপ্লিন যদি আনানো যায়, এবং হচ্ছে আমরা যদি এফডিআইটাকে স্পেশালি নিয়ে আসতে পারি, নট ইন ফর্ম অফ এফপিআই, এফডিআই ইজ অলওয়েজ বেটার দেন এফপিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সো আমাদের অনেক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার, আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা উচিত, এইটা আমাদের মেইন কথা। সো আমরা যদি দেখি বাংলাদেশের ইকোনমিক আউটলুক, সো আমরা দেখছি যে বাংলাদেশের ইকোনমি কিন্তু যে গ্রোথ পার্সপেক্টিভ আমাদের দেওয়া হয়, এই গ্রোথ পার্সপেক্টিভে কিন্তু আমরা দেখি যে এখানে আমাদের 2020 সালে কোভিডের সময় অনেক কমে গিয়েছিল 3.4%, এরপরেও কিন্তু আমরা 5.8%-এর দিকে এসেছি। এই বছরের ফার্স্ট কোয়ার্টারে কিন্তু মাত্র 1.9% গ্রোথ হয়েছে, লাস্ট কোয়ার্টারে 3.9% গ্রোথ হচ্ছে। সো ওভারঅল জিডিপি গ্রোথ রেটও কিন্তু কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা কোয়েশ্চেন কিন্তু প্রিভেল করছে যে আমাদের আর যে জিডিপি, এই জিডিপিটা কি ইনফ্লেটেড কিনা। সো আমরা এখানে একটা এনার্জি ইন্টেন্সিটি ইন্ডেক্স রয়েছে, এই ইন্ডেক্সটা যদি আপনি দেখেন যে 1 ইউনিট জিডিপি প্রডিউস করতে আপনার কতটুকু পাওয়ার লাগে, এইটা কিন্তু আপনার এফিসিয়েন্সি বোঝায়। সো আপনি যদি 1 ইউনিট জিডিপি প্রডিউস করতে পারেন অ্যাট লোয়েস্ট হচ্ছে আপনার পাওয়ার কনজাম্পশন, দ্যাট মিনস ইউ আর মোস্ট এফিসিয়েন্ট কান্ট্রি। সো আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি যে লো ইনকাম কান্ট্রিগুলো ইউজুয়ালি আপনার 8 মেগাজুলস হচ্ছে আপনার আর কনজিউম করে ফর ওয়ান ইউনিট অফ জিডিপি। সো এরপরে আমরা যদি দেখি যে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ, একটা লো ইনকাম কান্ট্রিজ, এরপর লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজগুলো কিন্তু ইউজুয়ালি করে থাকে আপনার, আর আপনারা যদি দেখেন 4.5। এরপর যদি আপনি দেখেন ইন্ডিয়া পাকিস্তানও কিন্তু অলমোস্ট এরকম 4.28, 3.97 এরকম ক্লোজ। বাট আনফর্চুনেটলি পৃথিবীতে এখানে যদি আমরা দেখে থাকি, বাংলাদেশ ইজ দ্য মোস্ট এনার্জি এফিসিয়েন্ট কান্ট্রি। তারা পার ইউনিটের জিডিপির এগেনস্টে মাত্র 2 মেগাজুলস হচ্ছে আপনার কি করে পাওয়ার কনজাম্পশন করে। সো এইটা অ্যাকচুয়ালি কোনোভাবেই হওয়া উচিত না। আমাদের টেকনোলজি কিন্তু অত ভালো না, বা আমাদের প্রোডাকশন সিস্টেম এত ভালো না যে আমাদের জিডিপি এত হবে। সো উই আর এক্সপেক্টিং যে আমাদের এই জিডিপি যেটা আমরা দেখাচ্ছে 659 বিলিয়ন, আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশনে কোনোভাবেই জিডিপি এত হওয়া উচিত না। এখানে জিডিপিটাকে আমাদের রিক্যালিব্রেটেড করা উচিত, একটা নতুন বেস ক্রিয়েট করা উচিত, যাতে করে আমরা প্রপার ফাংশনিং একটা জিডিপি পাই। কারণ জিডিপির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অনেক ডিসিশন আসে। আমরা আজকে বলে থাকি আমাদের ট্যাক্স টু জিডিপি গ্লোবালি কম, আমাদের এফডিআই টু জিডিপি গ্লোবালি কম, আমাদের এখনও হচ্ছে ডেট টু জিডিপি কম, হুইচ ইজ গুড ফর আস। বাট আসলে কি এই সিচুয়েশনটা প্রিভেল করে কি না, এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সো আমরা যদি দেখি ইকোনমি ওভারঅল লাস্ট 6 মান্থ কেমন পারফর্ম করেছে, সো এটা কিন্তু পারচেজার ম্যানেজার ইন্ডেক্স দিয়ে দেখা যায়। সো ইন্ডেক্সটা যদি 60 এর উপরে থাকে, আমরা ইউজুয়ালি ধরি যে একটা ইকোনমি ইজ গ্রোয়িং। বাট আপনি দেখেন এই যে জুলাই আগস্ট মাসে যখন হচ্ছে আপনার আন্দোলন হলো, তখন কিন্তু এটা সিগনিফিক্যান্টলি ড্রপ করেছিল। তো এই মোমেন্টে কিন্তু অ্যাকচুয়ালি জিডিপি গ্রোথটা অলমোস্ট নেগেটিভ থাকা উচিত ছিল। বাট আমরা দেখেছি যে রিসেন্টলি বিবিএস ডেটা পাবলিশ করেছে যে ওই মোমেন্টে 1.9 অর সামথিং লাইক দ্যাট কিন্তু গ্রো করেছে জিডিপি। তারপরে আস্তে আস্তে বাউন্স করা শুরু করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম বাউন্স করলেও কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে আপ টু নভেম্বর পর্যন্ত কিন্তু ওইরকম বাউন্স হয়নি। বাট আমরা দেখেছি যে আবার ডিসেম্বরে গিয়ে নতুন যে পিএমআই ইন্ডেক্সটা এসেছে, ওইখানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টর একটু বেটার করেছে, সার্ভিস সেক্টর একটু ড্রপ করেছে। ওভারঅল পিএমআই কিন্তু মোটামুটি এখন বলা যায় যে জিডিপি গ্রোয়িং, ইকোনমি ইজ ওয়ার্কিং। আফটার দ্য রেজিম চেঞ্জ ইকোনমি কিন্তু আস্তে আস্তে বাউন্স ব্যাক করে একটা প্রপার জায়গায় এসে পড়েছে। আমাদের ইকোনমিতে টোটাল এখন যদি আমরা ডেট দেখি, আমাদের এক্সটার্নাল ডেট আছে 103 বিলিয়ন ইউএসডি। এক্সটার্নাল ডেটের মধ্যে আমরা পাবলিক সেক্টর ডেট এবং প্রাইভেট সেক্টর ডেট দুটাকেই কিন্তু ইনকর্পোরেট করে নিয়েছি। সো এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। পাবলিক সেক্টর ডেট আছে 83 বিলিয়ন যে গভর্নমেন্ট, আর প্রাইভেট সেক্টর ডেট আছে 20.5 বিলিয়ন। এছাড়া আমরা দেখেছি যে পাবলিক সেক্টরে গভর্নমেন্টের আরও কিন্তু অলমোস্ট $10 বিলিয়ন মতো হচ্ছে গ্যারান্টি দেওয়া আছে বিভিন্ন পাবলিক কোম্পানিকে। সো এটাকেও কিন্তু ইনকর্পোরেট করা উচিত। এছাড়া ইন্টারনাল ডেট আছে আমাদের $82 বিলিয়ন। সো ওভারঅল যদি আমরা বলি, আমাদের এক্সটার্নাল ডেট টু জিডিপি এখন 36.3, উইচ ইজ ভেরি লো, কম। এরপরে এটা থেকে বোঝা যায় যে আমরা চাইলে কিন্তু আরও কি নিতে পারি, ডেট নিতে পারি। বাট আমাদের জিডিপিটা যেহেতু আমরা বলতেছি একটু ওভার আর একটু বেশি,
সো বেসটা বেশি হওয়ার কারণে এখানে টোটাল ডেট টু জিডিপি কম, বাট আমাদের কিন্তু যদি এটা অ্যাডজাস্ট করি আমরা দেখবো যে আমাদের ডেট টু জিডিপি কিন্তু 50+ হয়ে যাবে। যদি আমরা গ্লোবাল যেই মিনস আছে যে এক মেগাওয়াট ইলেকট্রিসিটি কনজাম্পশন কী পরিমাণ জিডিপি ইল করে, বা হচ্ছে ওভারঅল অ্যাক্টিভিটি কীরকম জিডিপি ইল করে আমাদের সিমিলার কান্ট্রিজগুলা, সিমিলার নেচার, সিমিলার এগ্রিকালচারাল ফন্ড, সিমিলার হচ্ছে আপনার সার্ভিস ফন্ড, তাহলে কীরকম হয়, এই ওভারঅল জিনিসগুলো যদি আমরা নিয়ে আসি তারপর আমরা দেখবো যে আমাদের জিডিপি ক্যালকুলেশনটা যেহেতু বেশি, সো আমাদের টোটাল ডেট টু জিডিপি একটু কম দেখাচ্ছে। বাট এইটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছে, যেহেতু আমরা যেখানে পদ্মা সেতুতে আমরা শুনেছি যে ভালো কোনো রেভিনিউ আসে না, ওইরকম কর্ণফুলী টানেলে মাত্র 6 মাসে 45 crore টাকা আসে, এগুলো আমাদের এনার্জি অ্যাডভাইজার কিন্তু এগুলো বলেছেন রিসেন্টলি। সো এইগুলো দিয়ে কিন্তু এত হিউজ অ্যামাউন্টের লাইবিলিটি পে অফ করাটা উইল বি ভেরি টাফ ফর গভর্নমেন্ট। সো আমরা যেটা এক্সপেক্ট করি যে এখন কিন্তু অলমোস্ট 10-12 বিলিয়ন কিন্তু পার ইয়ার আমাদের কিন্তু কি দিতে হবে এই বছর থেকে হচ্ছে আমাদের, আর আমাদের হচ্ছে ডেট সার্ভিস করতে হবে। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু আমাদের একটা বড় প্রেশার কিন্তু এখানে থেকে যাবে, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাট ওভারঅল তারপরও আমরা বলতে পারি আমাদের ডেট টু জিডিপি এখনও কম্পারেটিভলি কম যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি। এটা গ্লোবালি বলা হয় যে 70-র উপরে গেলে এটা বিপজ্জনক, ফরেন ডেট যদি 50-র উপরে চলে যায় তাহলে বিপজ্জনক, বাট আমাদের দুইটাই কিন্তু এখনও রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যেই প্রজেক্টগুলো করেছি এই প্রজেক্ট থেকে প্রপার কিন্তু ইনকাম আসতেছে না। সো ইনকাম না আসলে এগুলো সার্ভিস করা কিন্তু উইল বি ভেরি ভেরি টাফ। আমরা দেখেছিলাম যে আমাদের এক্সপোর্ট $52 বিলিয়ন ছিল 21-22-এ, তারপর $46 বিলিয়ন আসলো। তো এইখানে কিছু ডেটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার কারণে কিন্তু আমাদের এক্সপোর্ট কমে গিয়েছিল, বাট ফর্চুনেটলি হচ্ছে আমাদের প্রথম 6 মাসে কিন্তু এক্সপোর্ট ভালোই গ্রোথ হয়েছে। আমাদের প্রথম 6 মাসে আমরা যদি বলি যে আমাদের প্রথম 6 মাসে কিন্তু $19.88 বিলিয়ন মতো আমাদের এক্সপোর্ট এসেছে, যেটা গত বছর থেকে 11.75% হাই। অ্যান্ড হোয়াট উই এক্সপেক্ট যে আমাদের ওভারঅল এক্সপোর্ট এই বছর হয়তো বা 50 বিলিয়ন বা 51 বিলিয়নের মতো গিয়ে ঠেকবে। সো ইটস এ গুড সাইন যে আমাদের আবার 3 বছর পরে আমাদের এক্সপোর্টে একটা গ্রোথ আসছে। ইম্পোর্টেও একটা প্রবলেম হয়েছিল, গভর্নমেন্ট ইম্পোর্ট রেস্ট্রিকশন দিয়েছিল। সো আমরা দেখেছি অক্টোবর মাসে ভালো একটা ইম্পোর্ট গ্রোথ হয়েছে, আবার নভেম্বরে এসে এটা কমে গিয়েছে। সো আমাদের প্রথম 5 মাসে কিন্তু ইম্পোর্ট হয়েছে অলমোস্ট হচ্ছে আমরা যদি বলি আমাদের $26 বিলিয়ন মতো আমাদের ইম্পোর্ট হয়েছে। বাট আমরা হোয়াট উই এক্সপেক্ট যে আমাদের $26 বিলিয়ন প্রথম 5 মাসে হচ্ছে আমাদের আর ইম্পোর্ট হয়েছে, আমরা এক্সপেক্ট করি যে এটা $65 বিলিয়ন মতো চলে যাবে। সামনে রোজা আছে, তখন আমাদের একটা বড় ইম্পোর্ট বাড়বে, ঈদ কেন্দ্রিক কিছু ইম্পোর্ট বাড়তে পারে। সো সব মিলে আমাদের এটা $65 বিলিয়ন মতো হবে। সো আপনি দেখেন আপনার এক্সপোর্ট হচ্ছে 50 বিলিয়ন, আপনার ইম্পোর্ট হচ্ছে 65 বিলিয়ন, আপনার ট্রেড গ্যাপ কিন্তু $15 বিলিয়ন মতো থেকে যাবে। বাট আমাদের যে লাইফ লাইন রেমিটেন্স ইজ ডুইং আউটস্ট্যান্ডিং। এই লাস্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পরে প্রথম 6 মাসে কিন্তু আমাদের $13.8 বিলিয়ন মতো কি এসেছে, আমাদের রেমিটেন্স এসেছে, এবং 3 বিলিয়ন কিন্তু রেমিটেন্স আমাদের বেড়েছে। সো আমরা এক্সপেক্ট করি যে এই বছর আমাদের রেমিটেন্স কিন্তু খুব ভালো আসবে, এটা 28 বিলিয়ন বা $28.5 বিলিয়ন দিকে চলে যাবে। সো দেখেন আপনার ট্রেড ডেফিসিট থাকার পরেও কিন্তু আপনার রেমিটেন্স যেহেতু পজিটিভ থাকবে, এবং অনেক মানুষ যেহেতু এখন বাইরে চলে যাচ্ছে, প্রথম 3 মাসে 1,90,000 মানুষ গিয়েছে, লাস্ট ইয়ার আমরা শুনলাম যে 10 লাখ মানুষ গিয়েছে। সো ওভারঅল কিন্তু মানুষের ফ্লো আছে। সো রেমিটেন্স আমরা শর্ট টার্মে কিন্তু ভালোই দেখছি, এই বছর 28 বিলিয়ন, নেক্সট ইয়ার হয়তো 30 বিলিয়ন পর্যন্ত চলে যেতে পারে। এবং আমাদের কিন্তু এখন হুন্ডি এই মার্কেট এবং প্রপার চ্যানেলের মধ্যে কিন্তু ওই পরিমাণ ডিফারেন্স নাই। এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যে কারণে আমাদের রেমিটেন্স বাড়ছে বা রেমিটেন্স বাড়বে। এরপর ট্রেড ব্যালেন্স আমরা আগেই বলেছি কমে আসবে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সও আপনার দেখবেন কমে আসতেছে, কারণ আপনার এক্সপোর্ট বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, ইম্পোর্ট কমে যাচ্ছে। সো আপনার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কিন্তু যে এখন আমরা যদি দেখি মাত্র 226 মিলিয়নের মতো আছে, আমরা এক্সপেক্ট করি যে এই বছরের শেষের দিকে গিয়ে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ হয়ে যাবে। বাট একটা প্রবলেম মেজরলি রয়ে গেল যে আমাদের কিন্তু মুডিস হচ্ছে আমাদের আউটলুককে কিন্তু নেগেটিভ করে দিয়েছে, ওরা আমাদেরকে B2 দিয়েছে। সো এই যে মুডিজের যে ডাউনগ্রেড, এবং হচ্ছে আমরা যদি
S&P-কেও দেখি সে ডাবল বি মাইনাস থেকে আমাদেরকে বি প্লাসে নিয়ে এসেছে, আরও ডাউনগ্রেড করেছে। সো এই কারণে কিন্তু আমাদের জন্য লেন্ডিং রেটটা গ্লোবালি অনেক বেড়ে যাচ্ছে। আপনারা জানেন আমরা কিন্তু প্রচুর পরিমাণ ট্রেড ফাইন্যান্স করি, এলসি করি, ইউবাস করি। সো এইগুলোতে কিন্তু আপনার রেটিংয়ের উপর ডিপেন্ড করে রেট হয়। সো আপনার রেটিং যখন ভালো ছিল আমরা কিন্তু 300 বেসিস পয়েন্ট বা 250 বেসিস পয়েন্টে করতে পারতাম, এখন 350 বেসিস পয়েন্টের দিকে চলে গেছে। আপনি যদি কোনো গ্লোবাল কোম্পানি থেকে হচ্ছে আপনি গ্যারান্টি নিতে চান তাহলে 3.5 to 4% কিন্তু আপনাকে স্প্রেড দিতে হচ্ছে। সো আমাদের ওভারঅল কস্ট অফ ডুইং বিজনেস ইজ গোয়িং আপ বিকজ আমাদের রেটিং কিন্তু খারাপ হয়ে গিয়েছে, এবং মোডিস মেইনলি রেটিংটা খারাপ করেছে বেস্ট অন যে আমাদের পলিটিক্যাল কিছু প্রবলেম হয়েছে জুলাই আগস্টে, এই জন্য। বাট আমরা এক্সপেক্ট করি এই রেটিংটা অ্যাকচুয়ালি স্টেবল হওয়া উচিত, B1 stable বা B2 stable, because the current government has taken initiative to reform everything including the GDP, including the ইনফ্লেশন। এখন আমরা কিন্তু প্রপার ইনফ্লেশন পিকচার পাচ্ছি যেটা আমরা আগে পাইতাম না। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা বড় ইস্যু। আমরা যদি এফডিআইটা দেখি আমরা দেখব যে আমাদের ভেরি আনফর্চুনেট টু সে দ্যাট আপনি দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম এফডিআই টু জিডিপি হচ্ছে আমাদের। সো এইটা কিন্তু আমাদের খুবই বাজে একটা জিনিস হচ্ছে, এবং আমাদের নেট মাত্র ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট গত বছর এসেছে $1.5 বিলিয়ন, আর লাস্ট ইয়ার এসেছে $1.6 বিলিয়ন। সো এফডিআই ইজ পারফর্মিং ভেরি ব্যাড ইন বাংলাদেশ। সো এর জন্য আমাদের যেটা করা উচিত, ইজ অফ ডুইং বিজনেসটাকে বেটার করা উচিত। অ্যান্ড আই এক্সপেক্ট যে এই গভর্নমেন্ট এটার জন্য একটা ভালো ইনিশিয়েটিভ নিবে। অলরেডি বিডার চেয়ারম্যান কিন্তু অনেক কাজ করছেন, আমরা শুনেছি এলন মাস্ক আসছেন। সো এই জিনিসগুলো যদি প্রপারলি হ্যান্ডেল করা যায় তাহলে আমাদের জন্য খুব বেশি ভালো হবে। সো আমরা যদি দেখি যে ওভারঅল যে আমাদের 2024 সালে যদি আমরা বলি যে কোথায় থেকে এফডিআইটা এসেছে, এটার মধ্যে আপনি দেখবেন ইকুইটি ক্যাপিটাল 25% মাত্র এসেছে, রিইনভেস্টেড আর্নিং, কারণ অনেক কোম্পানি কিন্তু ওই পরিমাণ ডিভিডেন্ড দিতে পারতেছিল না গত 1-2 বছর ধরে। ওই জন্য ওরা কী করতেছে, আর্নিংকেই রিইনভেস্ট করতেছে বা রিটার্ন আর্নিংসটাকে ইনভেস্ট করতেছে। ওটা থেকে আপনার মেজর কিন্তু কী আসতেছে, আপনার মেজর এফডি আসতেছে। এটা কিন্তু একটা ভালো সাইন না। আর মাত্র হচ্ছে আপনার ইন্টার কোম্পানি লোনস এসেছে 1%। এটা নিয়ে আমার অত বেশি পেইন নাই, বাট আমার কথা হলো ইকুইটি ক্যাপিটাল যত ভালো আসতো তত কিন্তু আমাদের ভালো। আপনি দেখেন ইকুইটি ক্যাপিটাল কিন্তু গত 5 বছরে সবচেয়ে কম এসেছে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে। সো এইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফরেক্স রিজার্ভ যদি আমরা বলি, দেখেন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সও কিন্তু মোটামুটি নেগেটিভ থেকে লাস্ট ইয়ার পজিটিভ এসেছিলো, এই পর্যন্ত 0.06 বিলিয়ন পজিটিভ আছে। বাট এইটাকে কিন্তু আমাদেরকে আরও বুস্ট আপ করা উচিত। কারণ কি, আমি যদি আপনাকে বলি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সটা পজিটিভ করতেই হবে আমাদেরকে, আদারওয়াইজ ওই যে $10-12 বিলিয়ন যে এখন আমাদেরকে দিতে হবে, ইট উইল বি ভেরি টাফ। বাট এইটা আমরা এক্সপেক্ট করি যে আস্তে আস্তে বাড়বে, গিভেন এডিবি আমাদেরকে ফান্ড দিচ্ছে, IMF ফান্ড দিচ্ছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড দিচ্ছে। সো আমরা এই বছর এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা পজিটিভ, এবং $2-3 বিলিয়ন পজিটিভ হোপফুলি দেখবো। সো আমাদের ফরেক্স রিজার্ভ যদি আমরা দেখি যে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত এটা 21.4 বিলিয়ন ছিল। আমরা শুনেছি যে লাস্ট ডেতে ওই আকুর পেমেন্টটা করার পর 20 বিলিয়নের নিচে নেমে এসেছে, বাট এইটা কিন্তু মোটামুটি স্টেবল $20 বিলিয়ন দিকেই এখন পর্যন্ত আছে। সো আমরা যদি দেখি যে লাস্ট ইয়ারও কিন্তু আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করেছে। আমাদের ওভারঅল যদি আমরা বলি, আমাদের কিন্তু গত 3 বছর বা 4 বছরে 42%-এর মতো কারেন্সি কিন্তু মানে ইউএসের এগেনস্ট ইউএসডি আমাদের কারেন্সি এগেনস্টে এপ্রিসিয়েট করেছে, মানে আমাদেরটা ডেপ্রিসিয়েট করেছে, বাট ডেপ্রিসিয়েশনের রেটটা একটু কম। এই কারণে কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এখন কিন্তু 120 থেকে ডিসেম্বরে, এটা জানুয়ারিতে 122 টাকা হয়ে গিয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করি যে বছর শেষে হয়তো বা 127-এর দিকে চলে যাবে। আপনারা দেখেছেন যে ইউএস ডলার ইন্ডেক্স কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে, পৃথিবীর সব কারেন্সি কিন্তু ডেপ্রিসিয়েট করেছে, ইনক্লুডিং ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড আদার স্টাফ। সো আমাদের কারেন্সি কিন্তু লাস্ট ইয়ারে যেটা হয়েছিল, মানে আপনারা যদি দেখেন যে অক্টোবরে, এটা আমাদের নভেম্বরে কিন্তু আমাদের 104-এ চলে গেছে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট। দ্যাট মিনস আমাদের কারেন্সিটা কিন্তু একটু ওভার ভ্যালুড হয়ে গিয়েছে। সো এই জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু অলরেডি এটা ডেপ্রিসিয়েশন করার প্ল্যান নিয়েছে। সো সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ ওয়ার্কিং ভেরি হার্ড। সো আই থিঙ্ক যে এইটা আর বেশি ভোলাটাইল হবে না, ম্যাক্সিমাম 127 আমরা 2025 সালের শেষের দিকে গিয়ে পেতে পারি। এরপর আমরা যদি দেখি আমাদের ইনফ্লেশন কিন্তু এখনও পারসিস্ট করছে, এবং আমরা এক্সপেক্ট করি যে পরের এই বছরের মানে 2025 সালের প্রথম 6 মাসে ইনফ্লেশন হাই থাকবে। আমরা দেখেছি যে আগের গভর্নমেন্ট কিন্তু হচ্ছে কী করতো, ইনফ্লেশন সময় আসলে ইনফ্লেশন কমিয়ে দিত,
প্রপার ডেটা দিত না, বাট এখন কিন্তু ইনফ্লেশনের অ্যাকচুয়াল ডেটা আসতেছে। সো ইনফ্লেশন যেহেতু ইয়ার ওভার ইয়ার হবে, আমরা এক্সপেক্ট করি যেহেতু এই গভর্নমেন্ট অগাস্ট থেকে ইনফ্লেশনের ডেটা পাবলিশ করছে, সো বেসটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার মানে এই বছরের অগাস্ট থেকে গিয়ে ইনফ্লেশন একটু কমতে পারে। এর আগে কমার চান্সটা অনেক কম। এছাড়া আমরা দেখছি গ্যাসের প্রাইস বাড়ানোর জন্য গভর্নমেন্ট একটা কথা বলতেছে, যদি ওইটা করে তাহলে আমাদের আরও বেড়ে যাবে। কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে ইনফ্লেশন বেড়ে যাবে। সো এইগুলোর কিন্তু এখনও রিস্কটা আমাদের রয়ে গিয়েছে। সো এইটা আমাদেরকে একটু দেখতে হবে। আমাদের এখন যদি আমি জানুয়ারিতে বলি, আমাদের কিন্তু ভেজিটেবলের প্রাইস কমে এসেছে, বাট আনফর্চুনেটলি আমাদের রাইসের প্রাইসটা একটু বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন উইল বি স্টিল হাই, কারণ আমাদের রাইসের বাস্কেটটা ওভারঅল সিপিআই বাস্কেটের কিন্তু 11% এখন। সো ওই কারণে আমাদের ইনফ্লেশনটা মানে এখনও একটু হাই থাকতেছে, বাট আমাদের কিন্তু ভেজিটেবলসের তারপর হচ্ছে মিট আইটেমের প্রাইসও কিন্তু কিছুটা ড্রপ করেছে। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। সো আমরা যদি দেখি যে নভেম্বর মাসে 11.38% ইনফ্লেশন ছিল, যেটা ডিসেম্বরে 10.89%-এ এসে পড়েছে। অ্যান্ড আমরা এক্সপেক্ট করি যে এটা আস্তে আস্তে ডাবল ডিজিটের নিচে এসে পড়বে বাই নেক্সট অগাস্ট। এরপরে হচ্ছে আপনারা যদি দেখেন যে বাংলাদেশে ইনফ্লেশন কেন এত হাই, আপনি দেখেন ইউএসের ইনফ্লেশন কিন্তু 8.7 থেকে 2.6%-এ এসে পড়েছে। এটার কারণ হচ্ছে যখন হচ্ছে ইউএসএ হচ্ছে ইনফ্লেশন বাড়া শুরু করলো, সাথে সাথে ওরা কিন্তু 0.25 থেকে পলিসি রেটকে ইনক্রিজ করে 5.5-এ নিয়ে গিয়েছে, এবং এটার ইম্প্যাক্টটা কিন্তু ওরা পেয়েছে। বাট আনফর্চুনেটলি আমাদের ইনফ্লেশন বাড়ার পরেও কিন্তু সেন্ট্রাল ব্যাংক প্রপার আর ভাবে অ্যাকশন না নেওয়ার কারণে কিন্তু আজকে আমাদের প্রবলেম হচ্ছে। বাট নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু তারা পলিসি রেট প্রায় 200 বেসিস পয়েন্ট 150 বেসিস পয়েন্ট অলরেডি বাড়িয়েছে, আরও বাড়াবে আমরা শুনছি জানুয়ারিতে। সো এইগুলো হওয়ার কারণে কিন্তু আমরা এই বছরের সেকেন্ড হাফ থেকে কিন্তু একটা বেটার আর কি দেখতে পারবো, যে আমাদের ইনফ্লেশনের আরটা বেটার দিকে আসতেছে, গিভেন ডলার যদি আরও বেশি ডেপ্রিসিয়েট না করে, অ্যান্ড মানে আমাদের টাকা যদি আরও বেশি ডেপ্রিসিয়েট না করে, অ্যান্ড গ্যাসের প্রাইস ওই পরিমাণ বাড়ানো না হয়। এরপরে আমাদের দেখেছি সেন্ট্রাল ব্যাংক এসএলএফ এবং এইচডিএফও কিন্তু বাড়িয়ে দিয়েছে এগুলো পলিসি রেট। এরপর ইল্ড কার্ভ কিন্তু এখনও খুব একটা ভালো পজিশনে আছে, এখনও আপনার 20 ইয়ার্স 12.68% দিচ্ছে। সো আমরা এখান থেকে অনেক বেশি রেট মানে হাইক এক্সপেক্ট করি না। সেন্ট্রাল ব্যাংক যদিও আরও 25 বা 50 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ায়, তারপরেও আমরা বিশ্বাস করি যে এই রেটগুলো অত বেশি বাড়বে না। সো এগুলো অলমোস্ট স্ট্যাটিক হয়ে গিয়েছে। সো ইনফ্লেশন কমার পরে কিন্তু এই রেটগুলো আস্তে আস্তে ফল করবে, এটাই আমাদের এক্সপেকটেশন। বাট আপনারা যদি দেখেন যে ব্যাংকের কিন্তু লেন্ডিং রেট এখন সিগনিফিক্যান্টলি বেড়ে গিয়েছে, এটা কিন্তু ব্যাংকগুলোর জন্য পজিটিভ। আমরা দেখেছি অনেকগুলো ব্যাংক প্রায় 2000 কোটি টাকা প্লাস অপারেটিং প্রফিট করেছে লাস্ট ইয়ার। এটা খুবই স্বাভাবিক, কারণ আপনারা যদি দেখেন যেখানে গত 2-3 বছর ব্যাংকের স্প্রেড ছিল 3%, 3.4%, এখানে কিন্তু ব্যাংকের স্প্রেড এখন 5.9%-এর দিকে চলে গিয়েছে। সো ব্যাংকের জন্য কিন্তু এটা একটা পজিটিভ। বাট অ্যাট দ্য সেম টাইম কর্পোরেটগুলো যাদের আর্নিংস বা ইবিডা মার্জিন অনেক কম থাকে, তাদের জন্য কিন্তু একটু টাফ হয়ে যাবে এই জিনিসটা পে অফ করা। সো এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম একটা বড় প্রবলেম রয়ে গিয়েছে আমাদের নন পারফর্মিং লোনে। আপনারা যদি দেখেন আমাদের নন পারফর্মিং লোন এখন রিপোর্টের হচ্ছে 17%, যেটা আমাদের সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এবং যেহেতু হচ্ছে আমাদের সামনের মার্চ থেকে হচ্ছে আমাদের হচ্ছে আপনারা দেখবেন যে IFRS 9 ফলো করা হবে, এক্সপেক্টেড ক্রেডিট লসকেও আপনার হচ্ছে নন পারফর্মিং লোনে নিয়ে আসতে হবে, ক্লাসিফিকেশনের সময়টাকে আরও কমিয়ে নিয়ে আসা হচ্ছে। সো আমাদের নন পারফর্মিং লোন কিন্তু সিগনিফিক্যান্টলি বেড়ে যাবে, যেটা হাসিনার আমলে উইন্ডো ড্রেসিং করা হতো এবং আমরা ম্যাক্সিমাম 10-12%-এর মতোই দেখেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমরা বিশ্বাস করি যে এই নন পারফর্মিং লোনটা 30%-এর উপর চলে যাবে, যেইটা আমার পার্সোনালি মনে হয় আমাদের ইকোনমির সবচেয়ে বড় প্রবলেম। এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা উচিত, যেই কোম্পানিটা মেইনলি ব্যাংক থেকে এই বাজে অ্যাসেটগুলো কিনে নিবে অ্যাট লোয়ার প্রাইস অর অ্যাট এ ভ্যালুয়েশন। কিছু আমাদের ডিপোজিটকে ইকুইটিতে কনভার্ট করতে হবে এবং কিছু ব্যাংকে ভালো সাথে খারাপ ব্যাংকগুলোর এইগুলো করার পরে ইকুইটিতে কনভার্ট করার পর এবং হচ্ছে আপনার অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে খারাপ অ্যাসেটগুলো বিক্রি করার পর M&A-গুলো করা উচিত। এইটা আমার পার্সোনাল ভিউ। এছাড়া কোনো ব্যাংকে কিন্তু ওইভাবে যেগুলো স্ট্রাগলিং ব্যাংক ওদেরকে কোনোভাবেই ডিভিডেন্ড দিতে দেওয়া উচিত না। ওরা যতই টিয়ার 1 টিয়ার 2 ক্যাপিটাল রেজ করুক, তারপরও দেওয়া উচিত না, কারণ তাদের অবস্থা কিন্তু খুবই বাজে। এছাড়া আমাদের লিকুইডিটি ক্রাইসিস এখনও মার্কেটে অনগোয়িং রয়েছে। কল মানি রেট 10.1% এবং অ্যাক্সেস লিকুইডিটি যদিও আমরা রিপোর্টেড একটু বেশি দেখছি,
বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে ব্যাংকিং সেক্টর লিকুইডিটি অনেক কম, গভর্নমেন্ট টাকা ছাপিয়ে যদি দেয় তারপরেও কিন্তু অনেকগুলো ব্যাংক প্রপারলি কিন্তু টাকা দিতে পারছে না। এই প্রবলেমটা সামনেও থেকে যাবে, কারণ আমরা দেখেছি যে সালমান এফ রহমানের 55,000 crore টাকা বা এসএলএমের মোর দেন 1,00,000 crore টাকার যেই লেন্ডিংগুলো ছিল ওইগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ওভারঅল বাস্কেটকে খারাপ করে ফেলবে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ দেখেন আপনার হিস্ট্রিক্যালি কমে এসেছে 8.3, উইচ ইজ ভেরি এক্সপেক্টেড। এত হাই রেটে প্রাইভেট সেক্টর লেন্ডিং করবে এটা বলা যায় না। এট দ্য সেম টাইম গভর্নমেন্ট কিন্তু আপনার দেখেন বোরিং রেট কিন্তু সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে আফটার 5 ইয়ার, যেখানে 20%-এর ওপর সবসময় থাকতো, এখানে মাত্র 10% এসে পড়েছে। এর মানে কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমে গিয়েছে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমেছে, যেটার কারণে কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্টের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এছাড়া এট দ্য সেম টাইম আমাদের রেভিনিউ কালেকশনও কিন্তু অনেক কম, এইটা আমাদের মনে রাখতে হবে। এবং ট্যাক্স টু জিডিপি আমাদের এই যে রিজিয়নে আমাদের সবচেয়ে কম, এইটা কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট করছে। এবং আমরা আগেই বলেছি যে আমাদের টুইন ডেফিসিট রয়েছে, যেহেতু আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, আমাদের হচ্ছে ইও ডেফিসিট, আমাদের বাজেটও ডেফিসিট। সো এই দুই ডেফিসিট মিলে গভর্নমেন্টের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা টাইম যাচ্ছে এই ইকোনমিকে মেনটেন করার জন্য। এই জন্য গভর্নমেন্ট ট্যাক্স বাড়ানোর ট্রাই করছে, বিএটি বাড়ানোর ট্রাই করছে। আমরা শুনেছি যে ইলেকট্রনিক্স কোম্পানি এবং হচ্ছে যারা হুন্ডা ম্যানুফ্যাকচারার, বাইক ম্যানুফ্যাকচারার, তাদের ট্যাক্সটা উঠে যেতে পারে। ওই ক্ষেত্রে ওয়ালটন বা রানারের মতো কোম্পানিগুলো একটু প্রবলেমে পড়তে পারে। বাট ওভারঅল আমরা যদি বাংলাদেশ বলি, এই গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে, 15টা রিফর্ম কমিশন করেছে, খারাপ ব্যাংকগুলোর বোর্ড রিস্ট্রাকচার করেছে, এনপিএল এর ক্লাসিফিকেশনটাকে স্ট্রিক্টার করতেছে, ব্যাসেল ফি নিয়ে এসেছে, ইন্টারেস্ট রেট ক্যাপগুলো উঠিয়ে দিয়েছে, পলিসি রেট বাড়িয়ে দিয়েছে। সেইগুলো কিন্তু একটা ইকোনমির জন্য আমাদের যেটা দরকার ছিল ওইটাই করা হচ্ছে এখন। এমন কোয়ালিফাইড প্রফেশনাল কিন্তু রিক্রুইট করা হয়েছে বিডাতে, বাংলাদেশ ব্যাংকে। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ 2.0 এর স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে। এবং আমাদের ইম্পোর্ট ভেরিয়ার্সগুলো কমে আসছে, সামনে আমরা হয়তো বা ওই প্রবলেমটা থেকেও কিছুটা সলভ পাবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। অন্য দিন অন্য একটা টপিকে ডিসকাশন হবে। আসসালামু আলাইকুম।